আসসালামু আলাইকুম। আমি শুধু চেয়েছি তোমায় এই গল্পের ২৯ নাম্বার পর্ব নিয়ে আয়সা পড়ছি। কক্সবাজারের অন্যতম বিলাসবহুল ৫ তারকা রিসর্ট রয়্যাল টিউলিপ। ইনানি বিচ সংলগ্ন রিসর্টটির বেশিরভাগ কাস্টমারই হয়ে থাকে বিত্তশালী, ক্ষমতাবান কিংবা ফরেইনার। ফলস্বরূপ সম্পূর্ণ ব্যক্তিগত সি বিচ থেকে শুরু করে মার্কেট, প্রশস্ত সুইমিং পুল, রেস্টুরেন্ট সবকিছুই এই রিসর্টের সুবিধার তালিকায় অন্তর্ভুক্ত। সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ। আকাশে উদ্ভাসিত গোধূলির শেষ লালিমাটুকু নৈসর্গে মিলিয়ে গিয়ে এখন ঝলমলে নক্ষত্রের সুবিন্যস্ত বিচরণ। শীতের বিদায়বেলাতেও ধূসর কুয়াশায় ঝাপসা চারিপাশ। পায়ের তলায় সুস্পষ্ট টলমলে শিশিরের মোলায়েম আর্দ্রতা যেন প্রিয় মৌসুম যাব করেও গা ছড়িয়েছে নিটোল হৃদ্যতায়। রিসোর্ট এরিয়ার আশপাশটা বেশ নির্জন আর কোলাহলমুক্ত। ট্যুরিস্ট স্পট হলেও ভিআইপি ব্যতীত জনসাধারণের আনাগোনা নজরে পড়ে না খুব একটা, কারণ জায়গাটা রেস্ট্রিক্টেড। ভিআইপিদের যথাযথ সুব্যবস্থা দিতে মসৃণ রাস্তার দুধারে গড়ে উঠেছে বেশ কিছু কনভিনিয়েন্স স্টোর। একছত্র নিরিবিলি কনভিনিয়েন্স স্টোরগুলো সন্ধ্যা রাতে কাস্টমারে পরিপূর্ণ। সেখান থেকেই মাত্র কিছু কেনাকাটা সেরে বেরিয়েছে ঈশানী। শীতের রাতে নির্জন রাস্তায় রিকশার হদিশ মেলা দুষ্কর। অগত্যায় অপেক্ষায় দাঁড়িয়ে সময় নষ্ট করল না মেয়েটা। বাড়ি এখান থেকে বেশ দূরে, এখনই হাঁটা না ধরলে রাত হয়ে যাবে অনেক। সেই ভেবে কাঁধের জুৎসই টোট ব্যাগ আর হাতের ভারী জিনিসগুলো নিয়ে ধীর কদমে বাড়ির পথে পা বাড়াল ঈশানী। ল্যাম্প পোস্টের ঝকঝকে আলোয় পরিষ্কার দৃষ্টিসীমা, তাই হেঁটে যেতে বেগ পোহাতে হচ্ছে না মোটেই। সামনের দিকে হয়তো হলদে আলোর রোশনাই কমে যাবে খানিক, তখন ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে নেওয়া যাবে ক্ষণ। আধারের ভয় ঘাবড়াল না ঈশানী, ভেতরে সাহস সঞ্চার করে এগুলো সবেগে। তখনই নীরবতা ছাপিয়ে অকস্মাৎ বেজে উঠল মুঠোফোন। ফোনের আওয়াজে অতর্কিতে কম্পিত হল ভীতু মেয়েটার নাজুক হৃৎপিণ্ড। কয়েক সেকেন্ড অক্ষিপুট বুঝে নিজেকে সামলাল সে। সামান্য ফোনের আওয়াজে ওর এহেন হৃৎকম্পন দেখে মনে হচ্ছে অযাচিত কোনো বেনামি আশঙ্কায় নিরন্তর বুধ হয়ে আছে মেয়েটা। টোট ব্যাগের সাইড পকেটে আপন সুরে তরঙ্গোচ্ছ্বাসে ভাসছে যান্ত্রিক বস্তুটি। সময় অতিবাহিত করল না ঈশানী। ন্যস্ত হাতে টেনেটুনে পকেট থেকে বের করে আনল মোবাইলখানা। অতঃপর স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে এক পলক অবলোকন করে হাসি মুখে রিসিভ করল সেটি। কানে ধরার প্রয়োজন পড়ল না, ভিডিও কল দিয়েছে নিঝুম। এপাশ থেকে কল রিসিভ করার পরপরই কথার জোয়ার ভেসে এলো অপর প্রান্ত থেকে। কিরে, রাতের বেলায় রাস্তায় কি করছিস? এখনো বাসায় যাসনি কেন? অধর প্রসারিত করে ফিচেল হাসল ঈশানী। জবাব দিল, কাজ শেষে কিছু কেনাকাটা ছিল, তার উপর রাস্তায় রিকশাও নেই। বোধগম্য সুরে ফের প্রশ্ন ছুড়ল নিঝুম। কি বলিস, লাজ ফার্মা থেকে তোদের বাড়ি এত দূর? মেয়েটার ভবঘুরে স্বভাব আর গেল না। দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী। বলল, গত সপ্তাহে যে বললাম লাজ ফার্মার চাকরিটা আরও ২ মাস আগে ছেড়েছি, সেটা ভুলে গেলি? নিজের মাথায় চাটি মারে নিঝুম। ভোলাভুলির স্বভাব ওর বহুদিনের। পুনরায় প্রশ্ন করার ফুরসত না দিয়ে নিজেই বলতে আরম্ভ করে ঈশানী। এখন একটা বুটিক হাউসে আছি, স্যালারিও ভালো। বার্মিস মার্কেট, বাড়ি থেকে অনেকটা দূরে, তবে প্রাইভেট এরিয়া হওয়াতে ঝামেলামুক্ত। নির্লিপ্তে মাথা নোলাল নিঝুম। মুখ দেখেই বোঝা যাচ্ছে ওর মনটা খুব বেশি ভালো নেই। ফলশ্রুতিতে আগ বাড়িয়ে শুধালো ঈশানী। তোকে আজ এত আনমনা লাগছে কেন বলতো? কিছু হয়েছে? স্টাডি টেবিলের এক কোণে স্থবির দাঁড়িয়ে থাকা টেবিল ল্যাম্পের সুইচটাকে অন অফ করতে করতে বিষণ্ণ স্বরে বিড়বিড় করল নিঝুম। আমি একজনকে খুঁজছি রে ইস্যু, কিন্তু পাচ্ছি না। তাকে খুঁজে পাওয়ার প্রয়াসে কতগুলো বিকেল সিআরবিতে বসে রইলাম, বিনা ফুরসতে কাটিয়ে দিলাম ঘণ্টার পর ঘণ্টা, কিন্তু তার দেখা আর পেলাম না। তুই ঠিক কার কথা বলছিস বলতো? ভাবনার সুতো ছিঁড়ে যায় নিঝুমের। চকিতে মোবাইল স্ক্রিনে বুল করে না সূচক মাথা নাড়ায় নীরবে। কথা ঘোরানোর পায়রা করে বলে, তোর হাতে ওগুলো কি বলতো? দেখে তো মনে হচ্ছে বেশ ভারী। সম্মতি জানালে ঈশানী। তপ্তশ্বাস ছেড়ে বলল, এগুলো সিকিউরিটি ক্যামেরা, বাড়িতে গিয়ে রুমে লাগাবো, 2-1টা নিজের সাথেও রাখব। ঈশানীর কথায় ক্রু কুচকে গেল নিঝুমের। সমস্ত মনোযোগ স্থির হল মোবাইল স্ক্রিনে। চটজলদি কৌতূহলী সুরে বলে উঠল, সিকিউরিটি ক্যামেরা মানে? হুট করে গোয়েন্দাগিরি শুরু করলি নাকি ইস্যু? বাক্য শেষে অট্ট হাসিতে ফেটে পড়ে নিঝুম। মুহূর্তেই ভ্যানিশ হল ওর হৃদয়ের উৎপীড়ন। কিন্তু ঈশানী বিমূর্তপার ফ্যাকাশে মুখাবয়ব। আমার কেন যেন মনে হচ্ছে কেউ আমাকে সারাক্ষণ স্টক করে নিঝুম, শুধু রাস্তাঘাট কিংবা মোবাইল ফোনে নয়, এমনকি বাড়িতেও। ঈশানীর কথায় স্তব্ধ হয়ে গেল নিঝুম। মুহূর্তেই উবে গেল খিলখিল হাসির ঝঙ্কার। মলিনতা গ্রাস করল সমগ্র মুখমণ্ডল। তৎক্ষণাৎ আশ্চর্য কণ্ঠে বলে উঠল, মানে? এপাশ থেকে গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ঈশানীর নিগূঢ় চিত্তচিরে। চিন্তিত স্বরে বলল, জানি না, গত 2 মাস ধরে আমাকে কেন্দ্র করে আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো প্রচণ্ড উদ্বেগ দিচ্ছে মস্তিষ্কে।
যেন সবকিছু একই সূত্রে গাঁথা। তার উপর ওই রেস্ট্রিক্টেড নাম্বারটা। কি হয়েছে গত 2 মাসে? কথা বলতে বলতে কখন যে ইনানির সড়ক ছাড়িয়ে মহল্লার সরু গলিতে পা বাড়িয়েছে খেয়াল নেই ইস্যুর। এই রাস্তায় ল্যাম্পপোস্টগুলো নষ্ট পড়ে আছে, আলোর দিশা নেই। সহসা ফ্ল্যাশ জ্বালিয়ে হেঁটে হেঁটে ফের ঈশানীর কথায় মনোযোগ স্থির করে ঈশানী। নানান জটিলতায় একাগ্র প্রশ্নবিদ্ধ মেয়েটা কথার মাঝেই ধীরে ধীরে ডুবে যায় ভাবনার অতলে। লাজ ফার্মায় যুক্ত হওয়ার পরে বেশ কয়েকদিন ভালোই গিয়েছিল। ঈশানী যতটা অনুমান করেছিল ততটাও কঠিন ছিল না কাজটা। ম্যানেজার থেকে শুরু করে অন্যান্য স্টাফরাও ছিল বেশ বন্ধুসুলভ আর দায়িত্বশীল। অন্তর্মুখী স্বভাবের ঈশানী তখনও সহজ হয়ে উঠতে পারেনি সকলের সঙ্গে, তবে কাজটাকে আঁকড়ে ধরেছিল নিজের সবটুকু পরিশ্রম দিয়ে। কিন্তু চাকরির প্রায় সপ্তাহখানিকের মাথায় এক অনাকাঙ্ক্ষিত সত্যের সম্মুখীন হতে হয় ইস্যুকে। লাঞ্চ টাইম চলছিল তখন। যে যার মতো খাওয়া দাওয়ায় ব্যস্ত সবাই। সকলের সাথে সেভাবে বোঝাপড়া হয়ে ওঠেনি বলে স্টোরের এক কোণে বসে নিরিবিলি মধ্যাহ্নভোজ সারছিল ঈশানী। ঠিক এমন সময় ভারী ভারী ওষুধ ভর্তি স্কোয়ার বক্স আর কার্ডবোর্ডের আড়াল থেকে ভেসে আসা ক্ষীণ ক্রন্দনের আওয়াজে কর্ণ সচল হয়ে ওঠে ঈশানীর। প্রথমে মতিভ্রম ভেবে এড়িয়ে গেলেও পরপর কয়েক দফা ক্ষীণ আর্তনাদে সচকিত হয়ে ওঠে ওর ষষ্ঠ ইন্দ্রিয়। সহসা খাবার নিয়ে বসে রইল না ঈশানী। তাড়াহুড়ো করে উঠে সরু কদমে এগিয়ে গেল জিনিসপত্র ভর্তি অন্ধকার স্টোর রুমের অভিমুখে। কয়েক দফা কার্ডবোর্ডের আঁকাবাঁকা স্তূপ পেরিয়ে অনাকাঙ্ক্ষিত এক দৃশ্যপটের সাক্ষী হয়ে থমকাল ইস্যু। দেখল ওর থেকে কয়েক হাত দূরে সকলের দৃষ্টির আড়ালে ভালো মানুষ সেজে থাকা শপের ম্যানেজারের পশুসুলভ আচরণ। সেই তখন থেকে বিশ্রীভাবে গালিগালাজ করছে একটা ফিমেল স্টাফকে। শাসনার নাম করে বারবার দৃঢ় হাতে স্পর্শ করছে মেয়েটার নাজুক শরীরকে। বিভিন্ন স্থান কাজের দোহাই দিয়ে আজেবাজে কথা বলার পাশাপাশি চোখের লোলুপ দৃষ্টি দিয়ে যেন গিলে খাচ্ছে মেয়েটাকে। নাম মুনিয়া, বয়সে ঈশানীর থেকে ছোটই হবে। অহেতুক নোংরা হাতের স্পর্শে ক্রমাগত কুকড়ে যাচ্ছে মেয়েটা। নিঃশব্দে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে অশ্রুজল বিসর্জন দিচ্ছে অবিরত। সুইট ডেমন, দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে ঈশানী। চোখের সামনে এহেন দৃশ্য অবলোকন করে মুহূর্তেই ক্রোধান্বিত হয়ে ওঠে ওর ভেতরের আগ্রাসী সত্তা। ফলশ্রুতিতে জোর পদচ্ছনে এগিয়ে গিয়ে এক ঝটকায় মুনিয়ার শরীর থেকে লোকটার হাত সরিয়ে দেয় রক্তিম চেহারার নীলাম্বরী। আচমকা কাণ্ডে হতচকিত হল লোকটা। তড়িৎ বেগে ঘাড় ঘুরিয়ে ধমকে ওঠে ঈশানীকে। সাহস তো কম নয় তোমার, আমার কাজে বাধা দিচ্ছ? মেয়েদের ফিজিক্যালি অ্যাবিউজ করাটা কি বুঝি আপনার কাজ? জ্বলন্ত নীল চোখে দাউ দাউ করছে ক্ষুব্ধতা। মুখশ্রী জুড়ে অকৃত্রিম লাবণ্যতার দ্যুতি, চেহারায় ভয়ের লেশমাত্র নেই। ঈশানীর এমন গায়ে পড়া প্রতিবাদ দেখে হেঁকিয়ে উঠল লোকটা। কণ্ঠে একরাশ বিরক্তি ধরে রেখে বলল, ভুল করেছে তাই শোধরানোর জন্য শাসন করছি, বেশি ফটর ফটর না করে কাজে যাও। নির্দ্বিধায় মুনিয়ার হাত জাপে ধরে ঈশানী কঠোর স্বরে বলে, আমি তো যাবই, সাথে মুনিয়াও যাবে। তৎক্ষণাৎ মুনিয়া রক্ত হাতের কবজিটা শক্ত করে টেনে ধরে ম্যানেজার। ঈশানীর কাঠিন্যতা পরখ করে অত্যন্ত রূঢ়স্বরে বলে, আমার অনুমতি ছাড়া এক পাও এগোবে না মুনিয়া। চাকরি হারানোর ভয় থাকলে এক্ষুনি কাজে যাও। দেখে কি মনে হয় ভয় পাচ্ছি আদৌ? এক বলে ছক্কা হাঁকালো ঈশানী। লোকটার লোলুপ দৃষ্টিপানে আঙুলির ইশারা করে বিদ্রুপাত্মক স্বরে বলল, আপনার এই নোংরা চেহারাটা সবার সামনে আসা উচিত। কথা শেষ করে মুনিয়াকে আশ্বস্ত করল ঈশানী। পৃষ্ঠদেশে সম্মোহনী হাত বুলিয়ে বলল, মুনিয়া চলো। এগুলো না মুনিয়া, উল্টো কুণ্ঠিত দৃষ্টি ফেলে আড়ষ্ট হয়ে চেয়ে রইল ম্যানেজারের পানে। কি হলো, তুমি কি ভয় পাচ্ছ? এবারও ঈশানীর কথার কোনরূপ প্রত্যুত্তর করল না মেয়েটা। বিনা বাক্যে মাথা নমিত করে রাখল চুপচাপ। মুনিয়ার এই নিশ্চুপতা ম্যানেজারের জন্য ছিল ঈশানীকে পরাস্ত করার মোক্ষম হাতিয়ার, আর সঙ্গে সঙ্গে সেটাই প্রয়োগ করল লোকটা। এগিয়ে এসে মুনিয়ার হাতটা এক ঝটকায় ছাড়িয়ে অত্যন্ত বিশ্রী ভাষায় ধরাশায়ী করতে উঠে পড়ে লাগল সে। ফাউল মেয়ে ছেলে, বেশি লাইকগিরি দেখাচ্ছ এখানে? আমার স্টাফদের আমারই পেছনে লাগিয়ে প্রতিবাদ শেখানো হচ্ছে। এমনভাবে সর্বনাশ করে ভাইরাল করব না যে সারা জীবনের মতো প্রতিবাদ করার শখ ঘুচে যাবে। তার মানে মুনিয়াকেও এই একই ভয় দেখিয়েছেন? দুহাত মুষ্টিবদ্ধ করে শক্ত কণ্ঠে বলে ওঠে ঈশানী। ওর জুৎসই কথায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে লোকটা। মেজাজের খেই হারিয়ে আক্রমণাত্মক স্বভাবের বহিঃপ্রকাশ ঘটে তৎক্ষণাৎ। ঈশানী কিছু বুঝে ওঠার আগেই শক্ত থাবায় ওর চুল টেনে ধরে লোকটা। রেশমের মতো মোলায়েম চুলগুলো খামচে ধরে রাগে গজরাতে গজরাতে বলে ওঠে, বড্ড বেশি কথা বলিস মাগি, তোরও ভিডিও করব এবার। একা এতটা দুঃসাহস দেখানোর অনুশোচনায় ভেতর ভেতর শিউরে ওঠে ঈশানী। রাশিয়াতে কাটিয়ে আসা ওই নৃশংস কালো দিনগুলো মুহূর্তেই হানা দেয় মস্তিষ্কে। মনের শঙ্কায় আড়ষ্ট হয়ে গতি হারায় আত্মবিশ্বাস। ভেতর ভেতর যাই হয়ে যাক না কেন দমে যায় না সে। হাতের কাছে কুড়িয়ে পাওয়া কার্ডবোর্ড দিয়ে আচমকা আঘাত করে বসে লোকটার মুখ বরাবর।
নমনীয় কার্ডবোর্ডের আঘাতে টলল না ম্যানেজার, বরং দ্বিগুণ ক্রোধে ওকে ছুঁড়ে মারল স্তূপাকৃতির ওষুধের বক্সগুলোর ওপর। মুহূর্তেই ঝনঝন করে ভেঙে গেল সব। কাঁচের শিশিগুলোর ধারালো আঘাতে পিঠ থেকে শুরু করে হাতের তালু অবধি ছিঁড়ে ফেরে একাকার। সঙ্গে সঙ্গে অতর্কিত যন্ত্রণায় দিশেহারা হয়ে চোখ খিচে ব্যথাতুর আর্তনাদ করে ওঠে ঈশানী। আহ! ওর নিগুড়ো আর্তনাদের তোড়ে মনে মনে পৈশাচিক আনন্দ লাভ করে লোকটা। ফলস্বরূপ একই কাজের পুনরাবৃত্তি করল ফের। পরপর দুবার একইভাবে আঘাতপ্রাপ্ত হওয়ায় ব্যথায় নীল হয়ে উঠল রমণীর সমগ্র মুখমণ্ডল। কয়েক মিনিটের মাথায় রক্তিম স্যাঁতসেঁতে বর্ণ ধারণ করল অফ হোয়াইট কুর্তিটা। হাতের মাঝে বিধে আছে স্বচ্ছ কাঁচের টুকরো। প্রবাহমান রক্তের স্রোতে ভরে উঠছে সমগ্র মেঝে। সেদিকে চেয়ে প্রবল যাতনায় হাঁসফাঁস করে ওঠে ঈশানী। ওদিকে সুযোগ পেয়ে মুনিয়া বৌড়ে গেল আউটলেটে। কাহিনী বিশ্লেষণ করার কোনরূপ পায়তারা না করে হাঁপাতে হাঁপাতে ডেকে নিয়ে এলো সব স্টাফদের। হতচকিত মুনিয়াকে দেখে স্টাফদের পাশাপাশি কয়েকজন কাস্টমারও উদ্ভ্রান্ত হয়ে ছুটে গেল ভেতরে। তাদের মধ্যে অনেকেই। সেদিনের মতো ঘটনার ইতি এখানেই ঘটে। কথার এই পর্যায়ে রাগের রণচণ্ডী ধারণ করে নিঝুম। ফুটন্ত তেলের মতো চিরবিড়িয়ে উঠে বলে, কি বলিস? পুলিশ আসেনি? কোমরে দড়ি বেঁধে চোরের মতো পেটানো উচিত ছিল শালাকে। আমি হলে ওর পুরো গোষ্ঠীকে জেলের ভাত খাইয়ে ছাড়তাম। দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানী। শীতল কণ্ঠে জবাব দেয়, পুলিশ এসেছিল, তবে সেদিন নয়, তার পরের দিন ম্যানেজারের লাশ নিতে। কি? হকচাকালো নিঝুম। তাড়াহুড়ো করে টেবিলের ওপর থেকে পানির গ্লাস নিয়ে এক নিঃশ্বাসে শেষ করল পুরোটা। পরক্ষণেই কৌতূহলী স্বরে শুধালো, কিভাবে হলো এটা? কে মারল ম্যানেজারকে? জানি না, এটাই সবচেয়ে বড় মিস্ট্রি। কথায় কথায় আবারও 2 মাস আগের অতীতে ফিরে গেল ঈশানী। সেদিন ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা শেষে স্টাফদের সাহায্যে বাড়ি পৌঁছায় ঈশানী। মনে মনে সিদ্ধান্ত নেয় লাজ ফার্মাতে আর চাকরি করবে না ও। যার দরুন 7 কর্মদিবসের পারিশ্রমিক আর নিজের জিনিসপত্রগুলো ফিরিয়ে আনার প্রয়াসে পরের দিন অসুস্থ শরীর নিয়ে আবারও শপে উপস্থিত হয় ঈশানী। তবে সেখানে গিয়ে যেই আকস্মিক মর্মান্তিক ঘটনার মুখোমুখি হয় ও, তা এ জীবনে ভুলতে পারবে না ও। চোখের সামনে দুলে ওঠে পুরো দুনিয়া। হতবিহ্বল চিত্তে আহাম্মকের মতো হাঁ করে চেয়ে থাকে এক রাতের ব্যবধানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া লাজ ফার্মার দিকে। আশেপাশের সব দোকান ঠিকঠাক, শুধু লাজ ফার্মা উধাও। দেখে মনে হচ্ছে ভারী বস্তু তোলার যন্ত্রের সাহায্যে কেউ গুড়িয়ে দিয়েছে সবটাকে। কিন্তু কে? ভেতরের কৌতূহল দামাতে পারল না ঈশানী। ভারী কদম ফেলে ধীরে ধীরে এগিয়ে গেল কিছুটা সামনে। মার্কেটের অধিকাংশ মানুষই এখানে উপস্থিত। সংকুচিত বদনে ঈশানীও গিয়ে দাঁড়ালো এক কোণে। তখনই কর্ণগোচর হল কোনো এক অজ্ঞাত মহিলার হৃদয় বিদারক হাহাকার। এহেন কান্নার আওয়াজে সমস্ত শরীর তীরতিরিয়ে কেঁপে ওঠে ঈশানীর। নিগুড়ো যন্ত্রণায় হু হু করছে অন্তঃকরণ। মনে মনে ভাবতে থাকে, ওদিকে কি এমন হয়েছে? এমন করে কেন কাঁদছে ওই মহিলা? ঈশানীর ভাবনার মাঝেই রেস্ট্রিক্টেড বেষ্টনী ভেদ করে একে একে বাইরে বেরিয়ে আসে পুলিশের গোয়েন্দা বিভাগের সাদা পোশাকধারী টিম। শুধু তারাই নয়, সঙ্গে ছিল সাদা কাপড়ে আচ্ছাদিত একটা লাশের কফিন। কিছুটা ভীতগ্রস্ত হয়ে ঈশানী এগিয়ে গেল লাশটার সম্মুখে। 7-5 না ভেবে এক হাতে টেনে সরালো কাপড়টাকে। কাপড় সরানোর সঙ্গে সঙ্গে বিদঘুটে এক নৃশংস চেহারা দৃষ্টিগত হতেই অন্তরাত্মা ধরফর করে ওঠে ওর। মাত্রাতিরিক্ত আতঙ্কে বিভীষিকার ন্যায় খামচে ওঠে ওর দুর্বল চিত্ত। মাত্র কয়েক মুহূর্তের মাঝে গড়গড় করে বমি করে চারিদিক ভাসিয়ে দিল ঈশানী। ওর এহেন কাণ্ডে তাড়াহুড়ো করে লাশ গাড়িতে তুলল পুলিশ। আশপাশ থেকে মানুষজন বলাবলি করছিল, বমি করবেন না, কি হাল করেছে লাশটার দেখেছ? মানুষের আকৃতিটুকুও অবশিষ্ট নেই আর। পুলিশ বলল, মৃত্যুর পরেও ওষুধের ভাঙা শিশি দিয়ে ইচ্ছে মতো কেটে ছিঁড়ে একাকার করা হয়েছে শরীরটাকে। চামড়া তো নেই, তার উপর চোখ, দাঁত, কান, এমনকি নাড়ি ভুঁড়িরও পর্যন্ত অস্তিত্ব নেই। সব কিছু টুকরো টুকরো করে ফেলেছে। তার চেয়েও বড় কথা, এত মারণাস্ত্র বাদ দিয়ে শুধুমাত্র ওষুধের শিশি দিয়ে এভাবে হত্যাকাণ্ডের পেছনে কারণটা কি? ঠিক কোন ধরনের শত্রুতা হলে ওষুধের শিশি দিয়ে এভাবে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ কাটতে পারে অন্য একজন মানুষ? এমন নৃশংস খুনের বর্ণনা শুনে আতঙ্কিত সকলে। চোখে মুখে ভীষণ উদ্বিগ্নতার ছাপ। আপাতত সকলের দৃষ্টি পুলিশের বিবৃতির পানে নিবদ্ধ। ঠিক এমন সময় অযাচিত সেই ক্রন্দনরতা মহিলার আওয়াজ ভেসে এলো ফের। এই মেয়েটার সঙ্গেই গতকাল ঝামেলা হয়েছিল আমার স্বামীর, আর আজ তার এমন নৃশংস মৃত্যু। সব দোষ ওর। ওই মেরেছে আমার স্বামীকে। ও কোনো সাধারণ মেয়ে নয়, ও একটা সাইকো, খুনি। বিস্মিত হলো সকলে। জনসাধারণের সবটুকু মনোযোগ মুহূর্তেই স্থির হলো ঈশানীর পানে। সবার সন্দিহান চাহনিতে শঙ্কিত হয়ে কুণ্ঠায় মিয়ে গেল ভীত মেয়েটা। শুষ্ক একটা ঢোক গুলে অপরাধীর মতো নুইয়ে ফেলে আপন মাথা।
ম্যানেজারের স্ত্রী আগ্রাসী হয়ে আরও কিছু বলতে যাবে তার আগেই কঠোর আওয়াজে মহিলাকে থামিয়ে দিল মুনিয়া। সবার মাঝ থেকে বলে উঠল, কাকে দোষারোপ করছেন আপনি? কাল আপনার স্বামী ঈশানীর সঙ্গে ঠিক কি করেছে আদৌ ধারণা আছে আপনার? মেয়েটা না থাকলে মান সম্মান হারানোর লাঞ্ছনায় হয়তো কাল আত্মহত্যা করে জীবন খোয়াতে হতো আমায়। আর আপনি বলছেন আপনার স্বামীর সঙ্গে ঈশানীর ঝামেলা? শুনুন, কাল আপনার স্বামী, না শুধু কাল নয়, গত একটা বছর ধরে আপনার স্বামী ফিমেল স্টাফদের সাথে যা করেছে তাতে মৃত্যুর মতোই কঠোর শাস্তি হওয়া উচিত ছিল তার। কিন্তু আফসোস, আইনের হাতে শাস্তি ভোগ করার আগেই পটল তুলেছে সে। তাই ভুক্তভোগীদের দোষারোপ করা বন্ধ করুন, নয়তো কেঁচো খুঁড়তে কিউটে বেরিয়ে আসবে। আর কি যেন বললেন, ঈশানী আপনার স্বামীকে মেরেছে, তাই তো? যদি তেমন কিছুই হতো তাহলে সারারাত হত্যাযজ্ঞ চালিয়ে সকাল সকাল চেহারা দেখাতে আবার শপে আসতো না সে। তাছাড়া কাল আপনার স্বামী যেভাবে একের পর এক আঘাত করেছে তারপরেও এত শক্তি কোথায় বলুন? মুনিয়ার সঙ্গে একে একে সায় জানালো সকলে। দমে গেল ম্যানেজারের স্ত্রী। তর্ক থামিয়ে ফের শুরু করে দিল স্বামীর নাম করে অজস্র বিলাপ। সকলের মতামত আর বক্তব্য শুনে অনুসন্ধানের অজুহাত দিয়ে সেদিনের মতো চলে গেল গোয়েন্দা পুলিশ। অসহনীয় দুশ্চিন্তা আর ভয়াবহ স্মৃতিকে পাছে ফেলে অবশেষে বাড়ি ফিরে ঈশানী। তবে শেষ আশ্রয়স্থলে ফিরেও শান্তি মিলল না ওর। সদর দরজা ডিঙ্গিয়ে বসার ঘরে পা রাখতে না রাখতেই নজরে এলো পরিবারের সচকিত আলোচনা। মামা আর মা কোনো একটা ছবি নিয়ে নিগুল আলোচনায় মত্ত। তাদের বিস্তৃত সংলাপ শুনে মনে হলো কারুর বিয়ের আলোচনা চলছে। ঈশানীর ইচ্ছে হলো না সেদিকে কান দিতে। সহসা এলোমেলো পা ফেলে ধীরে ধীরে এগোতে লাগল শ্রীরির পানে। তবে ওঠার ফুরসত পেল না আর। তার আগেই পিছু ডাকলেন মামা। অপ্রস্তুত হল ঈশানী। না চাইতেও জোরপূর্বক হেসে এগিয়ে গেল বসার ঘরে। ঈশানী এগিয়ে এলে ওর মুখের সামনে একটা ছবি বাড়িয়ে দিল রোকেয়া প্রাচী। ভাবাবেগ পরিবর্তিত হল না তাতে। বরাবরের মতোই কঠোর তার অভিব্যক্তি। মা মেয়ের নীরব দ্বন্দ্ব লক্ষ্য করে উঠে দাঁড়ালেন মামা। ভাগ্নির মাথায় স্নেহের হাত বুলিয়ে শান্ত স্বরে বোঝালেন, মায়ের দিকটা বুঝবি না মা? বল, তোর মা একা মানুষ, আর কত দিক সামলাবে? তুই আর উষা হলি ওর দায়িত্ব। দায়িত্বের অবহেলা কি চলে কখনো? তাছাড়া বাড়ির বড় মেয়ে হিসেবে পরিবারের প্রতিও তো তোর কিছু দায়িত্ব রয়েছে, তাই না? তাই বলছি, বিয়েটা হলে সবার মঙ্গল। রাজি হয়ে যা মা। মামুর অনুরোধটা রাখ এবার। বাকরুদ্ধ ঈশানী। পেলব কপল বেয়ে অহর্নিশ গড়িয়ে পড়ছে অভিমানী নোনা জল। মামার কথার যথাযথ উত্তর খুঁজে না পেয়ে মেয়েটা অসহায়ের মতো জড়ানো বলায় বলে উঠল, আমাকে কি দুদণ্ড শান্তিতে থাকতে দেওয়া যায় না মামু? একদম একাকী, নিজের মতো। এটা কি খুব বেশি চাওয়া? দীর্ঘশ্বাস ছাড়লেন মামা। রোকেয়া রেগেমেগে অস্থির হলেও ব্যতিগ্রস্ত হলেন না তিনি। দ্বিগুণ ধৈর্য নিয়ে মেয়েটাকে আদুরে স্বরে বোঝালেন, তকে তো আর আমরা পানিতে ছুঁড়ে ফেলছি না মা, বরং একটা সুন্দর সাজানো জীবনের দিকে ঠেলে দিচ্ছি। ছেলেটা বেশ ভালো, পয়সাকড়ির অভাব নেই, কক্সবাজারে বেশ কয়েকটি মোটেল রয়েছে। বয়স তোর চেয়ে খানিকটা বেশি, তবে দেখতে সুদর্শন। খানদানি পরিবার। বিয়েটা হলে তোকে সহ তোদের পুরো পরিবারকে সারা জীবন পায়ের উপর পা তুলে খাওয়ানোর সামর্থ্য আছে। ওদের সঙ্গে আত্মীয়তা আমাদের ভাগ্যের ব্যাপার মা। এখন তুই রাজি হলেই সব ঠিকঠাক। মামার কথায় থমকালো ঈশানী। গভীর মনে ভাবল, এই তাহলে কাহিনী। ছেলে বড়লোক মানে এরা আমাকে বিয়ে দিয়েই ছাড়বে। বুক চিড়ে বেরিয়ে এলো আহত দীর্ঘশ্বাস। পরমুহূর্তেই ছোট্ট করে জানালো, আমার কিছু বলার নেই। কথা শেষ করে দাঁড়ালো না আর। থমথমে পায়ে প্রস্থান করল বসার ঘর। ইস্যুর যাওয়ার পানে চেয়ে ফের গলা উঁচিয়ে শুধালেন মামু। ধরে নিলাম হ্যাঁ। যেতে যেতে নৈশব্দে উপহাস করে হাসল ঈশানী। মনে মনে আওড়াল, যেন আমার সম্মতি দিয়ে আদৌ কিছু যায় আসে। তারপর বিয়েটা ভাঙল কি করে? কথার এ পর্যায়ে এসে ঈশানীকে খামিয়ে দিয়ে সব এগে প্রশ্ন ছুড়ল নিঝুম। বাড়ির কাছাকাছি ল্যাম্পপোস্টার নিয়ন আলো ছড়াচ্ছে, মানুষজনের আনাগোনা নগণ্য। অথচ স্ট্রিট লাইটের নিচের বেঞ্চিটাতে হঠাৎ মনে হলো কেউ বসা। আনমনা চাহনি গায়েব হল ইস্যুর। সচকিত হয়ে ছোট ছোট চোখ করে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ল একপল। কই, না, কেউ নেই। ইদানিং একটু বেশিই ভাবি আমি। ধুর, কি হলো বল না, বিয়েটা ভাঙল কি করে? ফের নিঝুমের কথায় কর্ণপাত করে ঈশানী। জানায়, বিয়ে ভাঙেনি তো। বিয়ের আগের রাতে ছেলের পুরো বাড়ি সহ জ্বালিয়ে দিয়েছে কেউ। চোখ কপালে উঠে গেল নিঝুমের। ভয়াতুর স্বরে শুধালো, কি বলিস? ঠিক আছে তো ওনারা? উহু, কেউ বাঁচেনি। এক রাতের ব্যবধানে পুরো পরিবার জ্বলে পুড়ে ছাইয়ে রূপান্তরিত হয়েছে। কলিজার পানি শুকিয়ে কাঠ। এসব কি হচ্ছে বলতো? পুলিশ কিছু করতে পারছে না? হাত গুটিয়ে কেন বসে আছে তারা? জানি না। দুটো ঘটনাই পুলিশের নিকট অমীমাংসিত।
এমনকি আমার কাছেও পুরোটাই মিস্ট্রি। তবে একটা জিনিস ভালোই হয়েছে বুঝলি, অহরহ বিয়ের প্রস্তাব আসা বন্ধ হয়েছে একদম। সবাই মনে করে আমি অপয়া, সেই সঙ্গে আমার মাও। কথা শেষ করে ব্যথাতুর হাসল ইস্যু। কিয়ৎক্ষণ ভেবে নিঝুম শুধালো, রেস্ট্রিক্টেড কলের ব্যাপারে কিছু বলেছিলি? ফোনের নোটিফিকেশন অপশনে নজর বুলিয়ে জবাব দিল ঈশানী। আর বলিস না, প্রায়ই এরকম নাম্বার থেকে হুটহাট মেসেজ আসে। আমি বুঝতে পারি না নাম্বারগুলো এমন প্রাইভেট কেন। তারপর কিসব সিলি মেসেজ, ধর সন্ধেবেলায় মেসেজ আসবে গুড মর্নিং। ঈশানীর কথায় ফিক করে হেসে দিল নিঝুম। বলল, হবে হয়তো এলাকার কোনো বখাটে রাজাইরা কাজ। এসব নিয়ে এত বেশি ভাবিস না তো, বেশি ডিস্টার্ব করলে সিম পাল্টে ফেলিস। নীরবে হ্যাঁ সূচক মাথা দড়ালো ঈশানী। চট করেই বলল, আজ শুধু আমার কথাই শুনে গেলি, তোর কথা কিছু বললি না যে? উৎকণ্ঠায় ঝুমঝুম করে ওঠে নিঝুম, ভীষণ আগ্রহে বলে, দেখেছিস আমি কতটা বেখেয়ালি? যে কথাটা বলতে কল দিলাম এতক্ষণে সেটাই বলা হলো না। কি কথা তাড়াতাড়ি বল। ইস্যুর কণ্ঠে উচ্ছ্বাসের জোয়ার। গড়িমসি না করে নিঝুম জানালো, খালামণির বাড়িতে বেড়াতে আসছি, খুব শীঘ্রই তোর সঙ্গে দেখা হবে। হাজারো দুশ্চিন্তার মাঝে এইটুকু শুনে খুশিতে দোলে উঠল ঈশানীর বিষণ্ণ মন। পুলকিত বদনে জড়তাহীন বেসামাল কণ্ঠে বলল, সত্যি বলছিস? তাড়াতাড়ি আয় নিঝুম, আমাদের মার্কেটে বড় করে বসন্ত উৎসবের আয়োজন চলছে, তুই এলে দুজনে একসঙ্গে শাড়ি পরে যাব। নীরব হাসিতে প্রসারিত হল নিঝুমের পেল বধধরা। ছোট্ট করে জানালো, আচ্ছা যাব। কথা বলতে বলতে অবশেষে বাড়ির গেটে প্রবেশ করে ঈশানী। মেয়েটা বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আধালের মাঝ থেকে কুয়াশার বুক চিড়ে নিঃশব্দে বেরিয়ে আসে এক কালো পোশাকধারী ঝাপসা অবয়ব। নীলাম্বরী যতদূর এগোয় ততদূর অবধি গভীর দৃষ্টিতে পরখ করে সে। অতঃপর কানের ইয়ারপড সচল করে গমগমে আওয়াজে কাউকে আশ্বস্ত করে জানায়, শি ইজ টোটালি সেফ নাও। রুমে ফিরে সব কাজ বাদ দিয়ে আগে সিকিউরিটি ক্যামেরাগুলো ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ে ঈশানী। মনে মনে ভাবে, একজন ইলেকট্রিশিয়ান আনালে বোধহয় বেশি ভালো হতো। ওদিকে ঈশানীর এসব ছেলেমানুষী কর্মকাণ্ডগুলো এক দৃষ্টে গভীর নয়নে বরখ করতে করতে রাশভারী আওয়াজে বিড়বিড় করল অন্য একজন, তুমি আমাকে খোঁজার জন্য যে সিকিউরিটি ক্যামেরা লাগাচ্ছ, সেই সিকিউরিটি কোম্পানি ওন করি আমি। হাউ সিলি সাকুলা। এক হাতে উইস্কির গ্লাস আর অন্য হাতে পুরুষালী অভ্যাসবশত চিবুকে আঙুল বোলাতে বোলাতে নির্লিপ্তে ল্যাপটপ স্ক্রিনে দৃষ্টিপাত করে আছে এরিস। আজকাল এটা ওর সকল ব্যস্ততার ঊর্ধ্বে। ঈশানী গন্তব্যে না থাকলে প্রিভিউ ভিডিওগুলো অযথাই টেনে টেনে দেখতে থাকে বারবার। আর যদি বাড়িতে থাকে তখন শত ব্যস্ততার মাঝেও কানে ইয়ারপড লাগিয়ে হাতের অ্যাপল ওয়াচের দিকে নজর রাখে সর্বক্ষণ। মিটিং, ডিল, মাফিয়া রিউনিয়ন, যে কোনো কিছুতেই এরিসের দৃষ্টি থাকে অ্যাপল ওয়াচে নিবদ্ধ। আজকাল ঈশানীকে কোনোরূপ প্রাইভেসি দেবার প্রয়োজন অনুভব করে না এরিস। সেটা যে কোনো অপ্রীতিকর দৃশ্যই হোক না কেন, বিন্দুমাত্র দ্বিধাবোধ না করেই সবটা নিগুড় দর্শনে গ্রাস করে মাফিয়া বস। কোনো এক অযাচিত কারণে ও মনে করে এটা একান্তই ওর প্রাপ্য, আর যেটা এরিসের সেটার ভাগ ও পৃথিবীর কাউকে দেয় না, কাউকে না। সিকিউরিটি, তখন থেকে একই শব্দ বলে যাচ্ছে এরিস। ওর এই ভাবলেশ্যহীন মুখাবয়ব দেখে কপাল বেঁকে গেল তুষারের। সে পাইথন লিডারের উপর প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, হ্যাঁ সিকিউরিটি, তখন থেকে এটাই বলে যাচ্ছি আপনাকে। তুষারের কর্কশ আওয়াজে সম্বিত ফিরে পায় এরিস। গম্ভীর স্বরে বলে, আহ, আই হেট নয়েজ। কি হয়েছে সিকিউরিটির? সেই কখন থেকে বলে যাচ্ছি, আমাদের বাংলাদেশি সিকিউরিটি কোম্পানির নতুন কিছু প্রোডাক্ট লঞ্চ হচ্ছে আগামী মাসে। মার্কেটিংয়ের জন্য একজন মডেল হায়ার করা হয়েছে। ইন্টারন্যাশনাল মডেল, তবে বাংলাদেশি বংশভূত, দেখতেও বেশ সুদর্শন। নাম মাহিম বেঞ্জামিন। কিন্তু আপনি তো কানেই নিচ্ছেন না। কি বেঞ্জামিন বললে? মাহিম বেঞ্জামিন। তৎক্ষণাৎ মনে পড়ে যায় এরিসের এই নামটা। এক্স্যাক্ট এই নামটাই ঈশানীর মুখে শুনেছিল ও। সে কি প্রশংসা! এখনও মনে পড়লে মস্তিষ্কে দাব দাও করে আগুন ধরে যায় ওর। বায়োডেটা দেখি। গম্ভীর স্বর ভেসে এলো বিপরীত প্রান্ত থেকে। তুষার বিস্মিত হল, কৌতূহলী কণ্ঠে বলে উঠল, মডেলের বায়োডেটা আপনি চেক করবেন? কিন্তু আমি তো আইপ্যাড নিয়ে আসিনি। কোনো কাজই তো ঠিকমতো করো না। কুচকানো নয়নে কথাটা বলে ফের ল্যাপটপে দৃষ্টিপাত করে এরিস। ওদিকে পাইথন লিডারের তিরস্কারে থতমত খেল তুষার। সেই সঙ্গে আশ্চর্য হল দ্বিগুণ। আজকাল কোম্পানির মডেলের বায়োডেটাও চেক করতে চাইছে। হঠাৎ এ কি হয়ে গেল মাফিয়া বসের? এক মনে বিড়বিড় করতে করতে লাউঞ্জ ত্যাগ করে তুষার পরিশ্রান্ত কদমে এগিয়ে যায় নিজের রুমের দিকে। নিজের রুমে এসে কোনোরূপ সময় নষ্ট না করে প্রশস্ত কাউঞ্চে গা এড়িয়ে দিল তুষার। চারিদিকের টানাপূরণে অবশ হয়ে আসছে ২৪ ঘণ্টা একাধারে দায়িত্বে অবিরত থাকা যান্ত্রিক শরীরটা।
তবে নিঝুম নিস্তব্ধতা ভেদ করল খুটখাট ক্ষীণ আওয়াজ। কর্ণ সচল হল তুষারের। নিমেষে অক্ষিপুট খুলে চোখ বোলালো ঘরের চারিদিকে। দেখল কাবার্ডের সম্মুখে দাঁড়িয়ে আছে লুস কন্যা ফ্লোরা। সম্পূর্ণ মনোযোগ স্থির রেখে নির্লিপ্তে জামাকাপড় গোছাচ্ছে সে। চিরাচরিত ফিনফিনে ফ্রক আর এপ্রনে মারাত্মক স্নিগ্ধ লাগছে তাকে। বাঁধরহারা সর্পিল কেশ জুড়ে খেলা করছে ঈষৎ রক্তিম আভা। শীর্ণকায় শরীরের প্রতিটি গঠন ধনুকের মধ্যেই সুস্পষ্ট আর আকর্ষণীয়। পেলব মুখশ্রীতে অকৃত্রিম গোলাপি আভা, যেন গাছ থেকে পেড়ে আনা তর তাজা সুমিষ্ট পাকা ফল। তুষারের ভাবনার মাঝেই হাতের কাজ সম্পন্ন করে এদিকে ঘোরার জন্য উদ্যত হল ফ্লোরা। তৎক্ষণাৎ বাঁধ সাধে তুষার, ঘোর আপত্তি জানিয়ে বলে, কিছুই হয়নি, আবার গোছাও। ভ্রু কুচকালো ফ্লোরা। এতক্ষণ ধরে পরিশ্রম করে পুরো কাবার্ড গোছানোর পর বলছে কিছুই হয়নি। আজব মানুষ। কেন যেন কথা বাড়াতে ইচ্ছে হলো না মোটেই। তাই তুষারের পানে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে ফের কাবার্ড গোছাতে আরম্ভ করল মেয়েটা। পুনরায় ঘর জুড়ে নেমে এলো বিরস নিস্তব্ধতা। তুষার চেয়ে রইল শুধু। দ্বিতীয়বারের মতো গোছানোর কাজ শেষ করে ওর দিকে চেয়ে গভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল ফ্লোরা, এবার হয়েছে? না হলে নিজে করে নিন, আমি আর পারব না। বেখেয়ালে কাবার্ডের দিকে এক পলক দৃষ্টিপাত করল তুষার, অতঃপর ছোট্ট করে জানালো, ঠিক আছে। ফ্লোরা চলেই যাচ্ছিল, তার আগেই পিছু ডাকে তুষার। তপ্ত স্বরে জিজ্ঞেস করে, এত অভিমান কেন তোমার? সেই কবে থেকে মুখ ফুলিয়ে আছো? ঘাড় ফিরিয়ে প্রত্যুত্তর করল ফ্লোরা। তাচ্ছিল্য করে হেসে বলল, আপনি হলেন রাশিয়ান গ্যাংস্টার, ম্যান পাওয়ার অফ ব্রাতভা। আপনার সঙ্গে অভিমান করার অধিকার কোথায় আমার? অভিব্যক্তিহীন তুষার। প্রগাঢ় তমস্যায় ছেয়ে গিয়েছে ওর স্তব্ধ মুখমণ্ডল। চোখের মাঝে এক আকাশ বিষণ্ণতা ধরে রেখে জবাব দিল শুধু, আমার মনে হয় তোমার যতটুকু আছে তার ন্যূনতম অংশটুকুও পৃথিবীর অন্য কারণ নেই। কি বললেন বুঝিনি। বুঝতে হবে না, এখন যেতে পারো। রাগ হলো ফ্লোরার। একে তো সোজা কথা সোজাভাবে বলে না, তার উপর মুখের সামনে ঠাস করে বলে যেতে পারো। আবারও ভেতর ভেতর অভিমানে হু হু করে ওঠে ওর নাজুক বক্ষপিঞ্জর। অথচ সামনাসামনি বিরক্তির স্বরে ঝাঁঝিয়ে উঠে বলে, যাচ্ছে। ফ্লোরা চলেই যাচ্ছিল, ফের পিছু ডাকে তুষার, নিরেট স্বরে বলে, লাইটটা অফ করে যেও। আধুনিক সিস্টেম, মুখে বললেই অটোমেটিক অফ হয়ে যায় লাইট। তবুও অহেতুক ফ্লোরাটি পেরেশানি দেওয়ার কী মানে আছে জানা নেই ওর। অগতে বিরক্ত বোধ করল মেয়েটা, ধারালো স্বরে বলল, এত জ্বালাতন করেন কেন আপনি আমাকে? কোনো কারণ নেই, স্রেফ অভ্যাস। বউকে গিয়ে করুন, সে এসব অভ্যাস সহ্য করুক, আমি পারব না। আমি এই জীবনে বিয়ে করব না, তাই বলে কি আমার অভ্যাস চালু রাখার জন্য কোনো মানুষ থাকবে না? এটা কি যৌক্তিক তুমিই বলো? থাকুন আপনি আপনার যুক্তি নিয়ে, আমি গেলাম। তেতস্বরে কথাগুলো বলে গটগটিয়ে বেরিয়ে গেল ফ্লোরা। ওদিকে ফ্লোরা চলে যেতেই আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে কপালে বাহু ঠেকিয়ে নীরবে চোখ বুঝল তুষার। অতিবাহিত হল খানিকক্ষণ। কয়েক মুহূর্ত বাদেই পা টিপে টিপে ফিরে এলো ফ্লোরা। ঘুমন্ত তুষারের গলা থেকে টাইটা ঢিলে করে দিল সাবধানে। অতঃপর পা থেকে জুতো জোড়া খুলে শরীরে চড়িয়ে দিল উষ্ণ চাদর। যাওয়া লাগে লাইটটা অফ করে দিয়ে ব্যথাতোর আওয়াজে রিনরিনিয়ে বলল, গুড নাইট। ফ্লোরা চলে গেলে অন্ধকারের মাঝে মৃদু হেসে নির্বিঘ্নে ঠোঁট নাড়াল তুষার, যার শাব্দিক অর্থ দাঁড়ায় যেখানে, গুড নাইট।